This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নেতারাই সব বলে দিচ্ছেন, আমাদের আর কষ্ট করে কিছু ভাবতে হচ্ছে না। এখন চুচুড়ার আলো নিপছে, এরপর নাকি ড্রেন পরিষ্কার হবে না, তারপর নাকি জল বন্ধ থাকবে এবং আলটিমেটলি রাজ্যে লাল বাতি জ্বলে থাকবে, কিন্তু নেতাদের পকেট ভরা বন্ধ হবে না। শুনলেন তো কথাগুলো, কে বলছেন? না একজন নেতা, বিজেপির শঙ্কর ঘোষ। এবার শঙ্করের কথাগুলো তৃণমূলকে আক্রমণ করে হয়েছে, স্বাভাবিক, তিনি তো তৃণমূলকেই আক্রমণ করবেন সেটা আমরা জানি, কিন্তু আমরা এটাও জানি সবই তো 19-20 সমান সব দল, না হলে সংসদে এই সাংসদদের গড় আয় কখনো 38 কোটি হতে পারে? ভাবুন তো। আর তারপরেও নেতারা বলতে পারেন যে তারা দরিদ্র না হলেও দরিদ্রের নারায়ণ, ষষ্ঠী তৎপুরুষ সমাজ। আহা, তারা জীবকুলের আশ্রয়, তারাই মানুষের শরীরে অন্তর্যামী আত্মা, তাই যা কিছু সাধারণের সবেতেই তাদের অধিকার, বরং তাদের অধিকারটাই বেশি। তাই চুচুড়ার মানুষের করের টাকা তারা কিভাবে খরচ করবেন, কত জনের পেছনে খরচ করবেন, সেটা তাদের নিজেদের ব্যাপার। ভাবতেই পারেন। মুশকিল কি জানেন? এই অধিকার কায়েম করতে গিয়ে লক্ষণ রেখাটা পার হয়ে গেলেই তো মুশকিল। সাধারণ মানুষের টাকার উপর তাদের অধিকার বেশি বলে নেতারা ভাবতেই পারেন, কিন্তু সাধারণ মানুষের বিষয় আশয় সম্পত্তি, মানে যেগুলো নেতারা সব নিজেদের বলে মনে করতে পারেন আর কি, সেটা যদি একবার মানে এরকম গড়পড়তায় মনে করতে শুরু করেন, তাহলে তো সেটা অভ্যেস হয়ে যায়। তখন যেটা সাধারণ মানুষের ওই ব্যক্তিগত জিনিসপত্রের বাইরে, মানে যা সরকারের, সেটাও তখন নিজেদের বলেই মনে হবে, কারণ সরকারটাও তো আমাদের, ফলে তা দখল করে নিতেই পারেন বা দখল করার জন্য মদত দিতেই পারেন। মানে তখন লক্ষণ রেখাটা যদি টপকে ফেলেন, তাহলে কি হয়? তাহলে যা হয় কলকাতার বাইপাসের লাগোয়া গুলশন কলোনি হয়। এটার প্রশ্ন হলো, গুলশন কলোনিতে তো সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে, এবং এমন অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে অবিলম্বে ওই গুলশন কলোনিতে সব জমি টমিগুলো জরিপ করতে হবে, দেখতে হবে যে সরকারি জমি দখল হয়েছে কিনা, হলে কারা করেছে তার ডিটেলড রিপোর্ট তার কাছে জমা দিতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ওখানকার লোকজনের বক্তব্য গতকাল আমরা যা শুনেছি, তার আগের দিন যা শুনেছি, তা যদি সত্যি হয়, জমি তো আর জমি নেই, এখন বাড়ি হয়ে গেছে। এবার সেই এক একটা বাড়িতে অসংখ্য লোক ঢুকে পড়ে আছেন। জমি সরকারি ছিল এটা জানতে পারলেও পারতে পারেন, কিন্তু সেই জমিটা তাহলে উদ্ধার করা যাবে কি? অতগুলো মানুষ, জটিল প্রশ্ন। এবং তার থেকে এটা বরঞ্চ জেনে নেওয়া ভালো যে মুখ্যমন্ত্রীর নির্দেশটা দিয়েছেন কাকে। টাফ জব দিয়েছেন কলকাতার মেয়রকে, রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে। মানে যা হচ্ছে খেয়াল করে দেখুন, সবটাই কিন্তু প্রশাসনের টপ লেভেলে হচ্ছে। এই অন্তর্তদন্তের কাজটা প্রশাসন একদম শীর্ষ স্তরে শুরু করেছে, অথচ নিচের স্তরটায়, মানে তার ঠিক নিচে, সেটা ওই কলকাতা পুরসভার আরেকজন কাউন্সিলর স্বপন সমাদ্দার। তার কথা শুনুন, তার কথা শুনলেই বুঝবেন যে ব্যাপারটা কোথায় জটিল, কোথায় সরল, সব কিরকম যেন গুলিয়ে যাচ্ছে। কারণ স্বপন সমাদ্দার বলেছেন বিষয়টা নাকি এত দূর গড়াতই না যদি কলকাতা পুলিশ তার কথা শুনতো। গুলশন কলোনি নিয়ে এর আগে আমাদের কাছে খবর এসেছিল, আমার দৃঢ় বিশ্বাস, আমরা নোটিশ ধরিয়েছিলাম, এফআইআর করেছিলাম, তারপরে কিন্তু কাজ বন্ধ করা হয়েছে। কিছু কিছু জায়গা রাত্রে অন্ধকারে হচ্ছে, এটা অস্বীকার করা যাবে না, কিন্তু আমাদের করণীয় কী আছে? আজকে সুশান্ত রুখতে গেছে, তারপরে গুলি চলেছে। আজকে জাভেদ খান রুখতে গেছে, তার উপরেও অনেক রকমের ব্যবস্থা, মানে ঝামেলা হয়েছে। তো এখন জিনিসটা হচ্ছে, আমরা তো লড়ে যাচ্ছি, কিন্তু আমরা কতদিন লড়তে পারবো? স্বপন সমাদ্দার আর জাভেদ খানের কথা শুনতে শুনতে ওই আরজিকর হাসপাতালের কথাটা মনে পড়ে যাচ্ছিল, জানেন তো। ওই তিলোত্তমার ধর্ষণ আর খুনের ঘটনার পর তখন তো বিভিন্ন জনকে বলতে শুনেছি, এই আন্দোলনকারী জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, সবাইকে বলতে শুনেছি যে আরজিকর হাসপাতালের যে প্রদীপের নিচে অন্ধকার,
দুর্নীতি আর থ্রেট কালচারের যে দাপট, সেটা অনেক আগেই নাকি তারা পুলিশকে জানিয়েছিলেন। টালা থানায় নাকি অভিযোগ দায়ের হয়েছিল, কিন্তু পুলিশ কিচ্ছু করেনি। করলে কি আর এই তিলোত্তমার ঘটনা ঘটতো? আমাদের বক্তব্য নয়, ডাক্তারদেরই বক্তব্য। আর ঠিক এই একই ঘটনা তো দেখছি এই গুলশান কলোনির ঘটনায়। একই কথা তো, পুলিশকে জানানো হয়েছিল। মেয়র পরিষদ নিজে বলছেন তারা পুলিশকে জানিয়েছিলেন, এফআইআর হয়েছিল, তদন্ত হয়েছিল। এবার তার ধারণা তারপর হয়তো কাজ বন্ধ হয়েছিল, কিন্তু কাজ যে বন্ধ হয়নি সেটা আবার জাভেদ খান বলে দিলেন। তাহলে একসঙ্গে যদি দুটো সত্যি মেশে, তাহলে দাঁড়ায় তো খবর পেয়েও পুলিশ কিছু করেনি। একইভাবে ওই আরজি করেও তো সেই একই অভিযোগ, জেনেছিল কিন্তু পুলিশ কিছু করেনি। ভাবুন, এবার সব দায় সব দোষ গিয়ে পড়ছে কোথায়? পুলিশের ওপরে। এবং সেগুলো কেন পড়ছে? ওই শাসক দলের দুই নেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে। চুঁচুড়া পুরসভার মতো এক্ষেত্রেও তো পুরো কর্তৃপক্ষ আর স্থানীয় বিধায়কের কথা মিলছে না। তাহলে এখানেও কি তৃণমূলের অন্তর্তদন্ত করা উচিত? এই প্রশ্নটা তো আর এড়িয়ে যাওয়া যাচ্ছে না। দেখুন, গুলশান হচ্ছে ফার্সি শব্দ, অর্থ ফুলের বাগান। আপনাদের বলছিলাম এর আগের দিন। এবার 2 বিঘা জমি কবিতায় রবীন্দ্রনাথ লিখেছিলেন ফুলের বাগান করবেন বলেই বাবু উপেনের ওই 2 বিঘা জমি কিনে নিতে চেয়েছিলেন। কসবার ফুলের বাগান গুলশান কলোনিতে এই যে জমি দখল এবং তাই নিয়ে দ্বন্দ্ব, সেটা 2 বিঘা জমি নিয়ে না, কিন্তু 2 রয়েছে। 2000 স্কোয়ার ফিটের দ্বন্দ্ব থেকে গোটা ব্যাপারটা সামনে এসছে। ওই আফরোজ সে তো দাবি করেছিল যে সুশান্ত ঘনিষ্ঠ এক তৃণমূল নেতা হায়দার তার 2000 স্কোয়ার ফিট জায়গা দখল করেছে। এবার হায়দার যে তার হয়েই গুলশান কলোনি দেখাভাল করে, একথা তো নিজের মুখেই বলেছিলেন সুশান্ত ঘোষ। প্রশ্ন হচ্ছে, হায়দার কি একা? গুলশান কলোনিতে বাংলাদেশি আর রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা আশ্রয় পাচ্ছে, এই অভিযোগ ওঠার পর কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং কি বলেছেন জানেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নাকি অনুপ্রবেশকারীদের জন্য রেড কার্পেট বিছিয়ে রেখেছে। বিজেপির অন্যান্য নেতারা বলছেন এই অনুপ্রবেশকারীদের হাতেই নাকি গুলশান কলোনিতে সব জমি জায়গা বেবাক দখল হয়ে যাচ্ছে। মানে ভোট ব্যাংক গড়ে তুলতেই নাকি অনুপ্রবেশকারীদের পেছনে তৃণমূল নেতারা জলের মতো জমি খরচ করেছেন, ঠিক যেরকম চুঁচুড়ায় নাকি চাকরি খরচ করেছিলেন, মানে সরকারের টাকা। এবার সেই খরচের খাতায় এই গুলশানে সরকারি জমিও ঢুকে পড়ছে কিনা সেটা তো ওই সরকারি জমি জরিপের পরই বোঝা যাবে। তবে আপাতত গুলশান কলোনি বোঝাচ্ছে সঞ্চয়ের খাতায় ভোট জমা পড়লেও খরচের খাতায় তৃণমূলের সুনামটাই জমা হচ্ছে। রাজ্যের সরকার এবং শাসক দলের অস্বস্তি বাড়ি দিতে তাই একদম কোমর বেঁধে ওই টাইম বুঝে মৌকা বুঝে মানে ঝোপ বুঝে কোপ মারা বলে একটা বিষয় আছে না, বিরোধীরা সেটাই করতে শুরু করেছেন। भारत के सुरक्षा के लिए ममता बनर्जी की नीति की सरकार खतरे की घंटी है, क्योंकि विदेशियों के लिए, घुसपैठियों के लिए, बांग्लादेशी हो, रोहिंग्या हो, उसके लिए ये रेड कारपेट बिछा करके, और जिसके कारण आज देश के लिए ये खतरे की घंटी है। 1 বছর 1.5 বছর 2 বছর মণিপুর জ্বলছে, এত লোক মারা যাচ্ছে, প্রকাশ্যে নারী নির্যাতন চলছে, ঘরদোর লুট হচ্ছে, চিফ মিনিস্টারের বাড়ি আক্রান্ত হচ্ছে, আইনের শাসন বলে কিছু নেই, আর বিজেপি নেতারা এখানে এসে নতুন করে উস্কানি দেয়া। এই যে অনুপ্রবেশ সংক্রান্ত ব্যাপারে দিল্লিকে উস্কে দেওয়া, যেসব অনুপ্রবেশকারী ঢুকছে তো মমতা ব্যানার্জি করেছেন, এ দায় মমতা ব্যানার্জির আছে। কিন্তু অনুপ্রবেশ যে হচ্ছে, বাইরের থেকে যে লোক ঢুকছে, সে দায়িত্বটা অবশ্যই অনেক বেশি দিল্লির সরকারের বর্ডার সিকিউরিটি ফোর্সের। এটা যেন গিরিরাজবাবু খেয়াল রাখেন। দেখুন, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী অনুপ্রবেশ বিতর্কে তৃণমূলকে দুষছেন, আর তৃণমূলের রাজ্য সম্পাদক বলছেন মণিপুরের অশান্তি নিয়ে মাথা ব্যথা নেই, অথচ বিজেপি নেতারা বাংলায় উস্কানি দিচ্ছেন। আরেকজন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির নেতা, তিনি বলছেন বাংলার এই পরিস্থিতির জন্য বিজেপি আর তৃণমূল 2 দলই সমান দায়ী। এবার এটা অবশ্য তাদের না বলে কোনো উপায় নেই, কারণ
বিজেপি ইজ ইকুয়াল টু তৃণমূল বা তৃণমূল আর বিজেপি এরা একই ব্র্যাকেটে রয়েছে, এটা যদি বামেরা প্রমাণ করতে না পারে তাহলে তো তারা নিজেরাই খরচের খাতায় চলে যাবেন। কারণ অনুপ্রবেশের মতো মেরুকরণের ইস্যুতে এই বিতর্কটা যত চলবে, যত জমবে, ততই তো তৃণমূল বা বিজেপির রাজনৈতিক ডিভিডেন্ড, বাইপোলার পলিটিক্স বা ওই বাইনারি বলে একটা কথা বারবার সবাই বেশ ভাসিয়ে দিতে দিতে, কঠিন শব্দ কিন্তু এই নেতাদের কল্যাণে আমাদের আজকাল মুখস্থ হয়ে গেছে, বুঝেও গেছি আমরা জলের মতো। নেতারা বোঝাচ্ছেন তো, না বুঝে উপায় আছে। যাই হোক, এই বাইপোলার পলিটিক্স বা রাজ্য রাজনীতির এই দ্বিমেরু তত্ত্ব, মানে সোজা বাংলায় যেটাকে আমি আপনি সেটিং বলে শুনি ওই বামেদের মুখ থেকে, তাতে তো বামেদের সমূহ ক্ষতি, তারা তো তাদের নো হোয়ার হয়ে যাবেন, বুঝতে পারছেন। তাই তৃণমূলের সঙ্গে বিজেপিকেও সমানভাবে যদি কোনোভাবে তারা দায়ী করতে পারেন, তাতে দিয়ে তাদের রাজনৈতিক সুবিধা হবে, এটা তারা বুঝতে পেরেছেন, সেই লক্ষ্যেই তারা তাদের বক্তব্য রাখছেন। এক, এটা হলে দুটো সুবিধা। এক, তারা বোঝাতে পারবেন যে তৃণমূল বা বিজেপি নয়, তৃণমূল বা বিজেপির বিরুদ্ধে একসঙ্গে তারা লড়ছেন, দুজনের সঙ্গেই। সেক্ষেত্রে সিপিআইএমের নতুন জোট সঙ্গী সিপিআইএমএল কী ভাববে? দীপঙ্কর ভট্টাচার্যের দল তো আবার বিজেপি আর তৃণমূলকে এক বলে মনে করে না, বরং অনেকেরই ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেসের প্রতি রাজনৈতিকভাবে একটু দুর্বল এই সিপিআইএমএল। তাহলে কি হবে? তাহলে তো ওই বৃহত্তর একটা বাম ঐক্যের যে ছবিটা আঁকার চেষ্টা করছিল সিপিআইএম, সে ছবির তো দুটো টান পড়ার আগেই ওই পুরো ক্যানভাসটাই ফর্দাফাই হয়ে গেল। অনুপ্রবেশ বিতর্কে বিজেপি আর তৃণমূলকে একযোগে বেঁধার অঙ্কটা তাহলে সুজন চক্রবর্তীরা মেলাবেন কি করে? তার ফলে মনে হচ্ছে কি জানেন, তাদের আর একটা অঙ্ক কষতে হবে, সেটা ওই খরচারই অঙ্ক। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তিনি এবং কুণাল ঘোষ ছাড়া সংকটের মুহূর্তে দলের কাজে কেউ লাগেননি। সে আরজি কর আন্দোলনকে কেন্দ্র করে রাজ্যে যে স্বতঃস্ফূর্ত আন্দোলন দানা বেঁধেছিল, সেই আন্দোলনকে ভোঁতা করাই হোক, বা দলের হয়ে সেই সময় অন্তত কিছু বক্তব্য ভাসিয়ে রাখাই হোক, সেই আন্দোলনকে ভোঁতা করতে তারা দুজনেই নাকি ময়দানে ছিলেন। এমনকি তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা এই থ্রেট কালচারে অভিযুক্ত হয়েছিলেন, তাদের সাসপেন্ড হতে হয়েছিল, অথচ তাদের বাঁচাতে টিএমসিপির রাজ্য সভাপতি ত্রিরাঙ্কুর ভট্টাচার্য কী করেছেন সেটাই পাল্টা জানতে চেয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ত্রিরাঙ্কুরের মাথায় কার হাত রয়েছে? একদম মানে নিজের একটা ট্রেডমার্ক স্টাইল আছে না, সেই স্টাইলে এই প্রশ্নটাও তো শ্রীরামপুরের তৃণমূল সাংসদ করেছিলেন। হ্যাঁ, এবার তিনি প্রশ্ন করবেন, উত্তর আসবে না, অত তৃণমূলে আজকের দিনে এটা হয় না, জানেন তো। তাই আজ উত্তর দিয়েছেন তৃণাঙ্কুর। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি কি বলেছেন জানেন? তিনি কি করেন না করেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালোই জানেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানতে চেয়েছিলেন যে তৃণাঙ্কুরের মাথায় কার হাত রয়েছে, আর তৃণাঙ্কুর বুঝিয়ে দিলেন তার মাথায় কার নয়, কার কার হাত রয়েছে। শুনতে শুনতে মনে পড়ছিল কল্যাণবাবু একবার এরকমই একটা কথা বলেছিলেন, তিনি কি করেন না করেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। রাজনীতির ইতিহাস না অদ্ভুত, কখনো কখনো মনে হয় প্রবল, মানে তার একটা রসবোধ আছে, জানেন তো। আবার কখনো কখনো মনে হয় খুব নিষ্ঠুর, কোনো কথা ফেলে রাখে না, ভিন্ডিকটিভ, ঠিক সময় কথাটা ঘুরিয়ে ফেরত চলে আসে। এক্ষেত্রেও দেখুন, তবে তৃণাঙ্কুর এর সঙ্গে আরেকটা হিসেব দিয়েছেন। তার দাবি হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ার নাকি শেষের পথে, আর সবে তার শুরু হচ্ছে। ওই তোমার হলো শুরু না, এক্ষেত্রে তোমার হলো সারা, আমার হলো শুরু। হ্যাঁ, তৃণমূল ছাত্র পরিষদ নেতার মুখে একথা শোনার পরেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাল্টা জবাব কিন্তু এখনও দেননি, এড়িয়ে গেছেন। হয়তো মনে করেছেন এর সঙ্গে মুখ লাগতে গেলে তাকে হয়তো আরও পাকে পড়তে হবে, তাতে তৃণমূলের ক্ষতি। কিন্তু তিনি যে কথা বলেননি, এড়িয়ে গেছেন, তাতেও তৃণমূলে খুব একটা স্বস্তি হয়নি, কারণ অস্বস্তিতে ফেলার লোক কি কম পড়িয়াছে? তৃণমূল ছাত্র পরিষদের
সভাপতি, তার মুখ থেকে কোনো ভাষা নেই, কোনো কথা নেই। আনবিলিভেবল, আমি ভাবতে পারছি না কার আশীর্বাদের মাথায় আছে যে এখনো তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থাকে। উনি এত বছর ধরে রাজনীতি করছে, ইনফ্যাক্ট রাজনীতির শেষ প্রান্তে আছেন, আর আমি আমার রাজনীতি হয়তো সূত্রপাতে আছে। তো এত ডিফারেন্সিয়াল লিডারের মন্তব্যের পাল্টা কিছু বলা সমীচীন লাগে না। আমার নেতৃত্ব আমায় শিখিয়েছিলেন রাজনীতিটা মিডিয়ার সামনে রেখে বা টিভিতে দেখালে তো ব্যক্তিগত ফেম বাড়ে, কিন্তু সেটা দলের কাজে আসে না, দলের বিপদে ফেলে। তো সেই জায়গা থেকে আমার ওনাকে বলাটা মানায় না। কি করবে না করবে তার হিসেব কে কল্যাণ ব্যানার্জি খায় না মাথায় দেয়, খায় না মাথায় দেয়, একটা ভাটের মতো বকে উল্টো পাল্টা হাও করে, জীবনে মামলা জিততে পারে না, সব কেস গিয়ে ঘেঁটে দেয়। আরে তুই কাঞ্চনকে বলবি, ভেবে শুনে বল কাকে বলছিস। ঠিক না, দল বিরোধী হয়েছে, ওকে দলের অ্যাকশন নেওয়া উচিত, অবিলম্বে দলের শাস্তির খাড়া হওয়া উচিত। কল্যাণ বলছে বলি আরও 5 জন বলবে। দলটা না পুরো মানে মারকাটারি ব্যাটসম্যানে ভর্তি, জানেন তো। কেউ বল মানে মাঠের মধ্যে রাখেন না, সোজা টাং টাং করে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন। শুনলেন তো বদন মিত্রের কথা। এবং দেখুন বলার কি স্টাইল, বলার মধ্যে তিনি একসঙ্গে দুজনকে মাঠের বাইরে পাঠালেন, এক কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার সাথে কাঞ্চন, দুজনকেই একসঙ্গে, কি অদ্ভুত। আর তার আগে ওই তৃণাঙ্কুর বক্তব্যের মধ্যে আরও একটা জিনিস প্রশ্ন তুলে দিলেন, কোনটা কাজটা কার্যকরী কাজ আর কোনটা লোক দেখানো কাজ। মানে কিছু কাজ নাকি আছে, কেউ নাকি আছেন যারা গ্যালারি শো করেন, সেটাই কি তৃণাঙ্কুর বোঝাতে চাইলেন? এবার কার দিকে গ্যালারি শো করার তিনি দাবিটা তুললেন সেটা বুঝতেই পারছেন আপনারা। দেখুন এর মাঝখানে আমার ধারণা যাকে মানে সমস্ত সাম্প্রতিককালে এই গণ্ডগোলগুলোর মধ্যে দাঁড়িয়ে কোথাও গিয়ে রাস্তা দেখাতে হচ্ছে, এই তার চাপটা বাড়ছে। 100 দিনের কাজের টাকা মেটাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উদ্যোগ, যে ডায়মন্ড হারবার মডেল, সেখান থেকে শুরু করে পুরো ভোটে প্রার্থী বাছাই নিয়ে বিতর্ক, এবার যখনই তৃণমূলের ভেতরে এরকম দুরকম স্বর শোনা গেছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সবসময় এমন সব কথা বলেছেন যা শুনে মনে হচ্ছে যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবার তৃণমূল সাংসদ নিজের মুখে এটা স্বীকারও করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কারোর নেতৃত্ব তিনি স্বীকার করেন না। এবার সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে তৃণাঙ্কুর যদি বুঝিয়ে দেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনকেই নেতা হিসেবে মেনে চলেন, তাহলে মদন মিত্র কি বোঝালেন? তিনিও কি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দিলেন যে আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা হিসেবে সমান গুরুত্ব না দিলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ার সত্যিই শেষের মুখে পড়বে। দেখুন তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কোর্টে আলটিমেট বিচার হয়, সবাই জানেন, শীর্ষ আদালত ওটাই। এবার সেই শীর্ষ আদালত কার হয়ে শেষ পর্যন্ত রায় দেবে সেটা তো তাদের সময় বলবে। কিন্তু আপাতত মনে হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো দুধে উকিলকে চ্যালেঞ্জ জানানোর লোক তৃণমূলে ক্রমশ বাড়ছে। আবার এটাও হতে পারে ছিলই, বাড়াবাড়ির কিছু নেই, ছিলই, শুধু ওই টাইমিংটা ম্যাচ করে গেছে। তবে যাই হোক, এটাকে নবীন প্রবীণ দ্বন্দ্ব বলে না, এটাকে ব্যাখ্যা করা যাবে না। কারণ প্রবীণ কল্যাণের বিরুদ্ধে যেরকম নবীন তৃণাঙ্কুর মুখ খুলেছেন, তেমন প্রবীণ মদন মিত্রও তো বলেছেন। তাহলে এটার নতুন নাম কিছু আছে। এই পরিস্থিতিটা কি তৃণমূলে নতুন? এটা কী নামে ডাকা হয় বলুন তো? কী নামে ডেকে বলবো তোমারে? মন্দ করেছে, যা গেছে ছেড়ে দিই।